ওসমান হাদি প্রসঙ্গে বলতে গিয়ে ফেসবুকে খাবারের ছবি পোস্ট করেছিলেন। তারপর থেকে সাংবাদিক আনিস আলমগীরের সময়টা বেশ খারাপ যাচ্ছে। সবশেষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। 2025 সালের 14 ডিসেম্বর সন্ধ্যা 7:30টায় ধানমন্ডির একটি জিমনেশিয়াম থেকে আনিস আলমগীরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের কথা বলা হলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি পুলিশ। এদিকে আনিস আলমগীরকে যাতে ছেড়ে দেওয়া না হয় সেজন্য ছাত্র নেতাদের অনেকে হুঁশিয়ারি দিয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক শোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি। তার বিরুদ্ধে আওয়ামী ন্যারেটিভ প্রচারের অভিযোগ আছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ফেসবুকে পোস্ট দিয়ে জামায়াত ও বিএনপিকে দোষারোপ করেছিলেন এই আনিস আলমগীর। আওয়ামী লীগের বয়ান প্রচারের অভিযোগ ছিল সাবেক সচিব আবু আলম শহীদ খানের বিরুদ্ধে। তিনিও এখন কারাগারে। 2025 সালের 7 সেপ্টেম্বর রাজধানী থেকে শহীদ খানকে গ্রেফতার করায় পুলিশের গোয়েন্দা বিভাগ জিবি পরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মঞ্চ 71 আয়োজিত গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। সেখান থেকে 16 জনকে পুলিশ আটক করে। পরে তাদের বিরুদ্ধে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় এবং তাদের গ্রেফতার দেখানো হয়। সেখানে আবু আলমও ছিলেন। একই মামলায় গ্রেফতার হয়েছিলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ ইস্যুতে নানা কথা বলে পান্না আলোচিত সমালোচিত হয়েছেন। তাই বিরোধী মতের মানুষরা তার আটকে উচ্ছ্বসিত হয়েছিল। তবে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্রের কথা পান্না বারবারই অস্বীকার করেছেন। আদালতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, যারা এদেশকে স্বাধীন করেছে তাদের সাথে থাকা কি সন্ত্রাসবাদ? তবে পান্নাকে বেশি দিন কারাভোগ করতে হয়নি। বেশ কিছুদিন আগে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন তিনি। এরপর থেকে আবারও তার সক্রিয়তা বেড়েছে। নতুন করে তাকে টিভি টক শোতেও দেখা যাচ্ছে। আটক হওয়ার তালিকা থেকে বাদ যাননি বীর মুক্তিযোদ্ধারাও। এই যেমন লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগ পতনের পর লতিফ সিদ্দিকী সেভাবে জনসম্মুখে না আসলেও মাস কয়েক আগে তার আটকের খবরে ছড়িয়েছিল চাঞ্চল্য। 2025 সালের 28 আগস্ট লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন 71 মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত হন। সেখানে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন ছিল। এই খবর ছড়িয়ে পড়লে বেশ কিছু লোক তাদের অবরুদ্ধ করে এবং নানা স্লোগান দিতে থাকে। পরে লতিফ সিদ্দিকী সহ তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে অবশ্য তিনি জামিনও পেয়েছিলেন। লতিফ সিদ্দিকী সবসময় দেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত এক চরিত্র। 2014 সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। সে নির্বাচনের পর তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। একই বছর যুক্তরাষ্ট্রে এক সভায় হজ, তাবলিগ জামাত ও শেখ হাসিনার ছেলে জয়ের সম্পর্কে মন্তব্য করে তিনি দেশজুড়ে সমালোচিত হন। এসবের জেরে মন্ত্রিত্ব হারাতে হয় লতিফ সিদ্দিকীকে। সে যাই হোক, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তার মতো অন্যান্য কিছু মুক্তিযোদ্ধাও বিপাকে পড়েছে। শেখ হাসিনার দণ্ড ঘোষণার পর আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। গত 23 নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর মুক্ত বাক রাজনীতির তর্ক বিতর্ক টকশোতে দেওয়া ফজলুর রহমানের বক্তব্যকে আদালত অবমাননা উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে গত 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সশরীরে ফজলুর রহমানকে হাজিরের নির্দেশ দিয়ে 8 ডিসেম্বর দিন ধার্য করেন। সেদিন নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পান ফজলুর রহমান। এখন আনিস আলমগীর ও আবু আলম শহীদ খানদের কি হয় সেটাই দেখার বিষয়।